কিরে বেটা, অমন বেতালা বাজালে তো চলবে নাই বাবু। ভেবে দেখ কেনে, অষ্টমী পূজার আরতি হচ্ছে, চারটো ঢাকি মিলে ঝড় তুলেছে ঢাকের বলে। মা পর্যন্ত কান পেতে শুনছে ঢাকের বাদ দি। এই সময় তুই যদি অমন তাল কেটে দিস, মা যে আমার উপর রেগে যাবে রে বাপ। তাই বলি কি, কাঁসরটা একটু তালে বাজানোর চেষ্টা কর, যাতে ঢাকের বাদ্যি আর তোর এই কাঁসরের আওয়াজ মিলেমিশে পুরা মণ্ডপটাকে একেবারে মাতায় দেয়। গ্রামের নাম ভুবনডাঙ্গা, বীরভূম জেলার এক প্রান্তিক দরিদ্র গাঁ। কিছু চাষাভুষো মানুষ আর কিছু বাদ্যকর, এরাই গাঁয়ের আদি বাসিন্দা। এই গাঁয়েরই এক ততোধিক হতদরিদ্র মানুষ নিতাই বাদ্যকর। বাপ ঠাকুরদার সময় থেকেই এই গাঁয়ের মাটিকেই নিতাই ঘরবাড়ি ভেবে এসেছে। তার বাবা বলহরি বাদ্যকর ছিল, পেশায় ঢাকি। মরশুমে সময় ছাড়া যখন কাজ জুটত না, তখন লোকের জমিতে মুনিশের কাজ করত বলহরি। তখন থেকেই নিতাই ছিল তার বাপের ছায়া সঙ্গী। বাপের কাছে গল্প শুনে শুনেই ঢাকের প্রতি তার ভালোবাসা। বাপ যখন ক্ষেতের আগাছা নিরতে নিরতে বড় বড় চোখ করে বলতো, বুঝলি রে নেতাই, ঢাকের বাদ্যি বড় ভালোবাসে রে ওই আবাগির বেটি। ঢাক বাজাতে বাজাতে যখন আমার ওই বেটির মুখের দিকে তাকাই, দেখি বেটির চোখ দুটো যেন জ্বলছে। তুই আমাকে কথা দে বাপ, যখন আমি থাকবক নাই তখন এই পেশা তুই ছাড়বি নাই। মায়ের মুখে হাসি ফোটাতে পারবি নে তুই। বাপের কথাগুলো হাঁ করে গেলত নিতাই, আর স্বপ্ন দেখত শহরের কোনো এক নামী প্যান্ডেলে সন্ধি পুজোর সময় সে মনের আনন্দে ঢাক বাজাচ্ছে। তারপর এক সময় সংসারের জোয়াল তার কাঁধে চাপিয়ে বাপও টুক করে সরে পড়ল। নিতাই তখন 28 বছরের যুবক। চলে যাওয়ার আগের বছর বাপ অবশ্য তার খুঁটোতে লাবণ্যকে জুড়ে দিয়েছে। বাপ যখন চলে গেল, লাবণ্য তখন 8 মাস চলছে। নাতির মুখ দেখে যাওয়ার সুযোগ পায়নি বলহরি। তারপর থেকে বাপের দেখানো পথেই হেঁটেছে নিতাই। ঢাকই তার ধ্যান জ্ঞান। কাঠি দিয়ে যখন ঢাকের চামড়ায় চড়াম চড়াম করে আওয়াজ তোলে, তখন নিতাই চোখে মুখে এক অপার্থিব আনন্দ খেলা করতে থাকে। খিদে তৃষ্ণা তখন ভুলে যায় নিতাই। প্রতি বছরই পুজোর 1 মাস আগের থেকে আলাদা করে প্র্যাকটিস শুরু করে নিতাই। নিতাইয়ের ভাষায় যার নাম স্পেশাল প্র্যাকটিস। ঠিক করে ঘা মারতে না পারলে ও সালোরা আমাকে ডাকবে কেন? প্রতিদিন সন্ধ্যার সময় বাড়ির উঠোনে নিতাইদের মহড়া শুরু হয়। আরও 3 জন স্যাঙাত এসে জমায়েত হয়, হরি, ভুবন আর মানিক। আর সাথে থাকে নিতাইয়ের ছেলে নুসু। নিতাই তাকে কাঁসর বাজানোর দায়িত্ব দিয়েছে। আজকেও সেভাবেই নিতাইয়ের ওই স্পেশাল প্র্যাকটিস চলছিল। আর তালে ভুল করলেই নসু তার বাপের ধমক খাচ্ছিল। হঠাৎই তাল কাটল লাবণ্য। বলি, দিন নাই রাত নাই, অমন ধুম ধারাক্কা করে যে বাজায় যাচ্ছ, পূজার বায়না তো এখনো আসে নাই। আর তো মোটে 20 দিন বাকি আছে পূজার। এবার বোধ হয় উহারা তোমাকে ডাকবে নাই গো। তুমি অন্য কাম কাজের চেষ্টা করো।
হা হা করে হেসে ওঠে নিতাই। কি বলছিস রে তুই লাবু? এমন অশৈলী কথা তুই মুখের থেকে বার করতে পারলি? আরে আমাকে না ডেকে শালরা যাবে রে কোথায়? আমার ঢাকের শব্দ বিনা উহাদের পূজাটো জমবেক নাই রে, উহাদের পূজাটো জমবেক নাই। লে রে ভুবন, থামলি কেন রে? বাজা বাজা, ভালো করে বাজা। কিন্তু মহালয়া পেরিয়ে যাওয়ার পরেও যখন বায়নার চিঠি এলো না, চিন্তায় পড়ল নিতাই। এমন তো কোনোদিন হয়নি। প্রতি বছরই প্রায় 1 মাস আগেই ক্লাবের সেক্রেটারি অনিরুদ্ধবাবুর চিঠি চলে আসে। মানি অর্ডার করে বায়নার টাকাও পাঠিয়ে দেন। এবার কি তবে ওই ক্লাবের থেকে নিতাইকে ডাকবে না? কিন্তু এত ভাবনার কি আছে? এখনো তো 6টা দিন সময় আছে। আচ্ছা, ডাকঘরের পিয়ন দাদা চিঠিটা হারায় ফেলেনি তো? কাল একবার ডাকঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। কিন্তু হতাশ হতে হলো নিতাইকে। পঞ্চমীর দিন সকালে নিতাই মাচায় থেকে নামিয়ে আনলো তার অতি পছন্দের ঢাকটাকে। গম্ভীর মুখ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঢাকের দিকে। এবার বোধহয় তোর দরকার ফুরায়েছে রে, আর তোকে কাঁধে তুলবার দরকার পড়বেক নাই। তবে তবে তোকে নিয়ে আর কি করব আমি? যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, বলেই নিতাই ঢাকের গায়ে এক পেল্লাই লাথি কষালো। একটু গড়িয়ে গিয়ে থেমে গেল ঢাকটা। দৌড়ে এলো লাবণ্য। পাগল হইলে নাকি গো? উটোকে লাত মারছ কেনে? ও যে তোমার কাছে ভগবান গো, ভগবান। তুমি পারলে ওর গায়ে পাটো তুলতে। হাউ হাউ করে কেঁদে উঠল নিতাই। এই 4 দিন আমি কি করব রে লাবু? আমার মা যে আমার বাজনা শোনার জন্যে আমাকে ডাকছে, কিন্তু কোথায় যাব আমি? তবে কি এই বছর মা আমার বাজনা শোনানো হবে নাই? কিন্তু এই হাতে যে অনেক জোর আছে রে লাবু। আমি তো এখনো অত বুড়া হই নাই রে, এখনো তো অত বুড়া হই নাই। সপ্তমীর দিন কেমন যেন পাগলের মতো হয়ে গেল নিতাই। কোথা থেকে তুলো জোগাড় করে দোকানে গুঁজে চুপ করে পড়ে রইল মরার মতো। একবার সন্ধ্যার দিকে দূর কোনো জায়গা থেকে ঢাকের শব্দ কানে এসেছিল নিতাইয়ের। আর রাখা গেল না তাকে। দৌড়ে গিয়ে ঢাকটাকে কাঁধে নিয়ে পাগলের মতো বাজাতে লাগলো। শুনবে নাই মানে? এই শব্দ মায়ের কানে ঠিকই যাবে। চল রে নুসো, বাজা বাজা, ঘুরে ঘুরে বাজা, ঘুরে ঘুরে বাজা। বাপের ওই চেহারা দেখে ছোট্ট নুসু ভয় পেয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু বাদ দিয়ে থামল না নিতাই। অষ্টমীর দিন ভোরবেলায় নিতাই ঠেলে তুলল লাবণ্য আর নুসুকে। চল রে বাপ, ট্রেনে করে অনেক দূরের পথ যেতে হবে আমাদের।
আজখানের সময় আমার বাজনাটো না শুনে মা পূজার ভোগটো মুখেই তুলবেক নাই। টুকু চেরে চল রে বাপ, চেরে চল। লাবণ্যর কোনো কথা কানে তুলল না নিতাই। একরকম জোর করে নুসুকে সাথে নিয়ে বেরিয়ে গেল ঘরের থেকে। কাঁধে তার ওই প্রিয় ঢাক। শহরেই প্রথম আসা ছোট্ট নুসুর। অত জাঁকজমক দেখে ভয়ে কেমন মিয়ে গেছে ছেলেটা। কিন্তু নিতাইয়ের কোনো দিকে নজর নেই। সোজা হাজির হলো সেই মণ্ডপে যেখানে সে বিগত 7-8 বছর ধরে বাজাচ্ছে। কিন্তু এবার যেন সবকিছু অন্য রকম। এই প্যান্ডেলে জাঁকজমক প্রতিবারই হয়, কিন্তু এবারে চমক যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে। প্রায় 10-15টা ঢাক সারি দিয়ে রাখা আছে। ঢাকিদের প্রত্যেকের গায়ে একই রকম পোশাক। তাদের সুদৃশ্য জামার পেছনে কি জানি সব লেখা। হাঁ করে দেখছিল নিতাই। একটু দূর থেকে তাকে লক্ষ্য করে হঠাৎই এগিয়ে এলেন অনিরুদ্ধবাবু। আরে নিতাই যে, সাথে ওটাকে ছেলে নাকি? এবার আর তোমাদের ডাকতে পারিনি বুঝলে। আসলে কি জানো, এবার তো আমাদের 50 বছরের পুজো, তাই পুরোটাই ওই ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিয়েছি। ডেকোরেশন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সব কিছুই ওদের হাতে। ওরাই এবার কোথা থেকে ঢাক আসবে সেটাও ঠিক করে দিয়েছে। দাঁড়িয়ে যাও না একটু, দেখবে কি অসাধারণ বাজাচ্ছে ওরা। সেখানে তোমার ওই আদিকালের বাজনা বড্ড ম্যারে। হ্যাঁ, আর হ্যাঁ, এসেছো যখন তখন কিন্তু ভোগ খেয়ে তবেই যাবে, বুঝলে? কথাগুলো বলেই অনিরুদ্ধবাবু হন্তদন্ত হয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। পাথরের মতো দাঁড়িয়ে থেকে পুরোটা আরতি দেখল নিতাই। 15টা ঢাক মিলে যেন ঝড় তুলল মণ্ডপে। কিন্তু মায়ের মুখ অত গম্ভীর কেন? কেন নিতাইয়ের মনে হলো মায়ের চোখ দুটো কাউকে খুঁজছে। তবে কি মা তাকে খুঁজছে? এদের বাজনা কি তাহলে মায়ের পছন্দ হচ্ছে না? অস্ফুটে ঠোঁট দুটো নড়ে উঠল নিতাইয়ের। একবার যখন তোর দুয়ারে এসেই পড়েছিলে মা, তখন তোকে এই ঢাকের বাদ্যি শুনায়ে তবেই আমি ঘরে ফিরব, এই আমি তোকে কথা দিলুম। সারাটা রাত ছেলেকে সাথে নিয়ে স্টেশনে পড়ে রইল নিতাই। তাদের গায়ে ফেরার ট্রেন সেই সকাল 6টা নাগাদ। রাত তখন 3টে। ছেলেকে ঠেলে তুলল নিতাই। এই আমাদের সুযোগ রে বাপ, চল কেন আমরা বাপ বেটা মিলে মাকে আমার সেই মেরে মেরে বাজনাটুই শোনায় আসি। চল 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 রে বেটা, আমি যে স্পষ্ট মায়ের ডাক শুনতে পাচ্ছি। কেমন যেন খাঁ খাঁ করছে অত বড় প্যান্ডেলটা। সারা রাত আলোর ঝলকানিতে মানুষের মনোরঞ্জন করার পর নিয়ন বাতিগুলোও যেন একটু বিশ্রাম চাইছে। স্থির চোখে মায়ের মুখের দিকে তাকালো নিতাই। একটু যেন ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে মায়ের। মন খুলে বাজালো নিতাই।
কেউ শুনল না তার বাজনা, শুধু সাক্ষী রইল আকাশের তারা, গাছের পাতা আর মণ্ডপের নিভে আসা আলো। তবে একজন শুনল খুব মন দিয়ে। স্পষ্ট বুঝতে পারছিল নিতাই, মায়ের চোখে চোখ রেখে, যে ঠিক এই বাজনার জন্যই মা অপেক্ষা করে আছেন এতদিন ধরে। হয়তো তার বাজনাতে কোনো দেখনদারি নেই, ঝাঁ চকচকে পোশাকও নেই তার, কিন্তু তার বাজনাতে যে ভক্তি আছে, আবেগ আছে, সেটা কি কেউ আর দিতে পারবে? ভোরের আলো ফুটতে চলেছে এবার। গড় হয়ে মাকে প্রণাম করল নিতাই। ইয়ারা আমাকে ডাকুক আর নাই ডাকুক রে মা, আমি কিন্তু প্রতি বছর আসব তোকে আমার এই বাজনাটো শোনাতে। ছেলে কি আর তার মাকে বাজনা না শোনায় পারে? ছেলে কি তার মাকে বাজনা না শোনায় পারে? নসুর হাত ধরে প্যান্ডেল থেকে বেরিয়ে গেল নিতাই। একবার ফিরে তাকালো মায়ের মুখের দিকে। সেখানে তখন খেলা করছে বড়া ভয়ের আলো।